হাই ফ্রেন্ড, আমি স্বর্ণব আপনাদের কাছে এসেছি বেড়াতে যাওয়ার আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের গন্তব্যস্থল বিষ্ণুপুর। সাঁতরাগাছি থেকে খুব সকালবেলায় আরণ্যক করে বিষ্ণুপুর পৌঁছাতে সময় লাগলো প্রায় 3 ঘন্টার মতো। এখানে আমরা উঠেছিলাম হোটেল অন্নপূর্ণা, যেটা বিষ্ণুপুর স্টেশনের খুব কাছে অবস্থান করছে। হোটেলটি যথেষ্ট ভালো, এখানকার ফুডিং, লজিং, অ্যাকোমোডেশন সত্যি। এখন আগে এলাম আর এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে, দুপুরে লাঞ্চ করতে। এখানে ঢুকে বেশ চেক ইন হলো, সাথে ওয়েলকাম ড্রিঙ্কস। যাই হোক, এখন আমরা ঢুকবো, পরে লাঞ্চ করার পরে আমরা সাইট সিন করবো। দেখতে থাকবো। চেকিং করার পরেই বেশি সময় নষ্ট না করেই আমরা ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করে নিলাম। এখানকার রেস্টুরেন্ট যথেষ্ট সুন্দর ব্যবস্থা করেছিল। আর লাঞ্চ করেই আমরা চলে গেলাম প্রথম গন্তব্যস্থল রাসমঞ্চ দেখতে। এর নিচের বেদি মাকড়া পাথরের তৈরি আর উপরে স্থাপত্য ইটের। সৌধটির উপরের দিকটি পিরামিডের কৃতি, মাঝের দিকটি বাংলা চালার ন্যায় এবং নিচের খিলানগুলি ইসলামিক বা মুসলিম স্থাপত্যের ন্যায়। এরপর রাস্তায় যেতে যেতে থমকে দাঁড়ালাম পাথরের রথ দেখব বলে। আনুমানিক সপ্তদশ শতকে নির্মিত ক্ষুদ্র দ্বিতল রথটি মাকড়া পাথরের তৈরি। রথের নিম্ন দিকটা রাসমঞ্চের অনুরূপ আর ওপরের দিকটা অন্যান্য মন্দিরের ন্যায়। তো এখন আমরা এসেছি মদন মোহন মন্দিরে, এটাও অনেক প্রাচীন। তো এরপরে মদন মোহন ভেতরে ঢুকে মল্লরাজ রুদ্র সিংহ 1694 খ্রিস্টাব্দে এক রত্ন ইটের মন্দিরটা প্রতিষ্ঠা করেন। এখানে নিচের দিকে পশু পাখি, কৃষ্ণলীলা, দশাবতার ও অন্যান্য পৌরাণিক কাহিনী ভাস্কর্য খুব সুন্দরভাবে রূপায়িত করা হয়েছে। এই মন্দিরের ভিতর দিকে ড্রাগন সদৃশ্য পৌরাণিক ভাস্কর্য দেখা যায়। মদন মোহন ঠাকুরের নিত্যসেবা, রাস, দোল ও নামযজ্ঞ এখনও হয়ে চলেছে। এরপর আমরা এসে পৌঁছালাম ছোট পাথর দরজা বা স্মল গেটওয়ে। সম্ভবত মল্লরাজ বীরসিংহ সপ্তদশ শতকের দ্বিতীয়ার্ধে মাকড়া পাথরের এই প্রবেশপথটি নির্মাণ করেছিলেন। এর ডান দিকে মুচ্চার পাহাড়ে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামানের গর্জন হয়। এই কামানের শব্দে মৃন্ময়ী মাতার মন্দির ও অন্যান্য দুর্গামণ্ডপে বলিদান হয়। এই তোপধ্বনির সময় প্রচুর লোক সঙ্গম হয়। মাকড়া পাথরের তৈরি খিলান সজ্জিত এই প্রবেশপথটি পাথর দরজা নামে পরিচিত। এটি ছিল বিষ্ণুপুরের প্রাচীন দুর্গের উত্তর দিকের প্রবেশপথ। তরুণ মধ্যস্থ প্রবেশপথের দুই দিকেই সৈন্য সমাহারের উপযোগী ছিল এই দ্বিতল দালান। তীরন্দাজ বন্দুকধারী সৈন্যদের অস্ত্র চালাবার জন্য এই দালানগুলি ক্ষুদ্র গর্ত তৈরি ছিল। এরপর আমরা এলাম রাধালালজিউ মন্দির। মল্লরাজ বীরসিংহ 1658 খ্রিস্টাব্দে শ্রী রাধিকা ও কৃষ্ণের আনন্দের জন্য এই পাথরের মন্দিরটি প্রতিষ্ঠা করেন। এই মন্দিরের বিগ্রহ বর্তমানে কৃষ্ণগঞ্জ হললার নবনির্মিত মন্দিরে প্রতিষ্ঠিত। এরপরে আমরা এলাম জোড়বাংলা দেখতে। অপূর্ব স্থাপত্যকলার এই মন্দিরটি মল্লরাজ প্রথম রঘুনাথ সিংহ 1655 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। পরস্পর সংযুক্ত দুটো দোচালা কুটিরের সমন্বয়ে গঠিত এবং সংযুক্ত অংশের মধ্যবর্তী এলাকায় একটা চারচালা শিখর অবস্থান করছে, তাই মন্দিরটির নাম
চোর বাংলা। কৃষ্ণরায় মন্দির নামে পরিচিত হলেও বাংলার স্থাপত্য অনুসারে জোড়া বাংলা মন্দির বলা হয়। মন্দিরের চারিদিকে রামায়ণ মহাভারতের কাহিনী, শিকার দৃশ্য, সামাজিক জীবনযাত্রার দৃশ্য শিল্পীরা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন। বাংলার পোড়ামাটির অলঙ্কারের শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে এটি পরিচিত। জোর বাংলা দেখে এর আশেপাশে ছোট ছোট দোকানপাট গড়ে উঠেছে, যেখানে হাতের তৈরি পোড়ামাটির খুব সুন্দর সুন্দর জিনিস কিনতে পাওয়া যাচ্ছিল। বিষ্ণুপুর ভ্রমণ করলে অতি অবশ্যই এখান থেকে আপনারা পোড়ামাটির জিনিস কিনতে পারেন। এরপর চোখে পড়ল গুমঘর। বিষ্ণুপুরের এই স্থাপত্য নিয়ে বিভিন্ন জনের বিভিন্ন মতামত রয়েছে। কেউ বলেন হত্যাকূপ, কেউ বলেন রাজাদের শস্যাগার, আবার কারো মতে এটি বিশুদ্ধ জলের আধার। এই স্থাপত্যের ওপরে ওঠার জন্য বাইরে থেকে কোনো সিঁড়ি না দেখা গেলেও ভেতরের দেওয়াল বেয়ে চতুর্দিকে সিঁড়ি নেমে এসছে। এরপর আমরা পৌঁছলাম শ্যামরায় মন্দির দেখতে। টেরাকোটার কারুকার্যে অপূর্ব সুশোভিত বিষ্ণুপুরের এই মন্দিরটি 1643 খ্রিস্টাব্দে মল্লরাজ রঘুনাথ সিংহ প্রতিষ্ঠা করেন। পোড়ামাটির অলঙ্কারের প্রাচুর্যে এই ইটের মন্দিরটি সর্বশ্রেষ্ঠ। এই মন্দিরটির 5টি বিশেষ শিখর থাকায় একে পাঁচুরা বলা হয়। এই মন্দিরটির গাত্রে অপূর্ব টেরাকোটার সৌন্দর্য ফুটে উঠেছে রামায়ণ মহাভারতের এবং কৃষ্ণলীলার বিভিন্ন দৃশ্য। বেশ কয়েকটি টেরাকোটাও আছে যা পর্যটককে চমকে দেয়। এরপর আমরা গেলাম লালবাঁধ দেখতে। বিষ্ণুপুরের যে 7টি বাঁধ রয়েছে তার মধ্যে লালবাঁধ অন্যতম। এই বাঁধের জলকে যে শুধু পানি হিসেবে ব্যবহার করা হতো তাই নয়, কৃষিকার্যের প্রয়োজনে এর জল সঞ্চয় করা হতো। সর্বোপরি এই বাঁধটি বিষ্ণুপুরের নগরীর সর্বাপেক্ষা উচ্চস্থানে থাকার ফলে বিশেষ প্রয়োজনে পরীক্ষাগুলিতে জল সরবরাহ হতো বলে অনেকে মনে করেন। লালবাঁধকে ঘিরে মহারাজা দ্বিতীয় রঘুনাথ সিংহর সময়কালে নর্তকী লালবাইয়ের নাম জড়িয়ে আছে। এরপর আমরা এসে পৌঁছলাম আচার্য যোগেশচন্দ্র পুরাকৃতি ভবন। 1951 সালে 29শে জানুয়ারি বঙ্গীয় সাহিত্য পরিষদের এই শাখাটি প্রতিষ্ঠা করেন মানিকলাল সিংহ। 1954 সালে আচার্য যোগ। এরপর আমরা এলাম দলমাদল কামান দেখতে। কথিত আছে 1742 খ্রিস্টাব্দে নগর দেবতা এবং কামান থেকে গোলাবর্ষণ করে ভাস্করের নেতৃত্বে আক্রমণকারী বর্গীয় বাহিনীকে বিতাড়িত করা হয়েছিল। সেই থেকেই কামানটির নাম দলমর্দন। বিষ্ণুপুরের মল্ল রাজাদের অসংখ্য কামান ছিল। গুটি কয়েক ছাড়া প্রায় সব কামানই ব্রিটিশ সরকারের অন্যত্র সরিয়ে দেওয়া হয়েছিল। 1919 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার টুরিস্ট আকর্ষণের জন্য কামানটিকে বেদির ওপর স্থাপন করেন। 63টি লোহার আংটা পেটাই করে এটি তৈরি করা হয়। এর দৈর্ঘ্য 3.8 মিটার, ব্যাস প্রায় 30 সেন্টিমিটার, আর এর ওজন প্রায় 300 মণ বা 112 কুইন্টাল। দলমাদল কামানের ঠিক পাশেই ছিন্নমস্তা মন্দির দর্শন করে আপনারা এর আশেপাশে অনেক দোকান আছে, এখান থেকে আপনারা পোড়ামাটির জিনিস এবং আরও অনেক শৌখিন জিনিস কিনতে পারেন। এরপরে বিষ্ণুপুরের বিখ্যাত বালুচরী শাড়ি কারখানা দেখব বলে সেখানকার একটি স্থানীয় দোকানে আমরা প্রবেশ করি এবং সেই দোকানের কর্মচারীদের তত্ত্বাবধানে আমরা কারখানার ভেতরে প্রবেশ করার সুযোগ পাই। সেখানে দেখি কীভাবে এই শাড়ি প্রস্তুত করা হয়। এটি একটি খুব সুন্দর অভিজ্ঞতা। হোটেলে ফিরে এসেও সেখানকার বাইরের আলোক সুসজ্জিত দেখে সত্যি মনটা খুবই ভালো হয়ে গেল। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আমার ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের কাছে আবার ফিরে আসছি।